ডাকসু নির্বাচনের প্রচারে ব্যস্ত প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বাকেরের সমর্থনে সরে দাঁড়ালেন মাহিন। কাকরাইলে জাতীয় পার্টির অফিসে ফের আগুন হামলা, নূরের ওপর হামলাকারীদের বিচার দাবিতে সংহতি সমাবেশ। রাজবাড়ীতে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা, সংঘর্ষে নিহত 1, আহত শতাধিক। আওয়ামী লীগের গুম, খুন ও দুর্নীতি পরিণতি থেকে শিক্ষা নিয়ে দেশ পরিচালনা করবে বিএনপি, মন্তব্য মেজর হাফেজের। আসসালামু আলাইকুম, মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। ডাকসু নির্বাচনের প্রচারণা শেষ হতে আর মাত্র 2 দিন বাকি। শুক্রবার জুমার নামাজ শেষে হলের মসজিদগুলোতে ভোটারদের কাছে নিজেদের ইশতেহার তুলে ধরেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইলেন ছাত্রদল ও ছাত্র শিবির ভিপি প্রার্থী আবেদুল ইসলাম খান ও সাদিক কায়েম। এদিকে সংবাদ সম্মেলন করে আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জিএস প্রার্থী মাহিন সরকার। আপনার শাহরিয়ারের রিপোর্ট। শুক্রবার ছুটির দিন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচিত নিস্তব্ধতার বদলে ডাকসু নির্বাচনের উত্তাপ। 9 সেপ্টেম্বর নির্বাচনকে সামনে রেখে ছুটির দিনকে প্রার্থীরা দেখছেন বড় সুযোগ হিসেবে। তবে দিনের শুরুটা হয় আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়ে জিএস পদ থেকে মাহিন মজুমদারের সরে দাঁড়ানোর ঘোষণার মধ্য দিয়ে। যদিও এখন তার প্রার্থিতার প্রত্যাহারে সুযোগ না থাকায় ব্যালট পেপারে তার নাম থাকছেই। আবু বাকের মজুমদার গণ অভ্যুত্থানের একজন অগ্রসেনানী, আমার স্নেহধন্য ছোট ভাই। সে যদি জিএস পদে নির্বাচিত হতে পারে সেটি আমার বিজয় বলে সূচিত হবে। আমি আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি। 6 বছর পর ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনার ঝড় বইছে কখনো কখনো। মহসিন হলে জুমার নামাজ আদায় করেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবেদুল ইসলাম খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ তার। সাইবার বুলিং এবং যে আপনার অপপ্রচার যেটা চলছে, প্রপাগান্ডা চলছে বিভিন্ন গ্রুপগুলোতে, যে খুব মেসিভ আকারে, রাজনৈতিক প্রার্থীগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এই অপপ্রচারে একটা গোষ্ঠী নেমেছে। সো সেইটা নিয়ে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের কাছে আমরা গিয়েছি, জানিয়েছি, কিন্তু তারা এখনো পর্যন্ত এই জায়গাটাতে মোটামুটি ভালোভাবে ব্যর্থতার প্রমাণ দিয়েছে। সূর্য সেন হলে জুমার নামাজ আদায় করেন ছাত্র শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম। নামাজ শেষে ভোট চান তিনি। শিক্ষার্থীদের জন্য ভালো কিছু করার প্রতিশ্রুতি দিলেন। আমরা যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, সবার আগে আমরা শিক্ষার্থীদের যারা হলে সিট পাবে না তাদের জন্য আবাসনের ভাতার ব্যবস্থা করা এবং হোস্টেল ভাড়া করা, সেই কাজটা আমরাও করবো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা অংশ হিসেবে হল নির্মাণের জন্য আমরা কার্যকরী উদ্যোগ গ্রহণ করব। খাবারের মান খুবই ভয়াবহ অবস্থা, তো সেক্ষেত্রে আমরা 2টা কাজ করব। প্রথমত হচ্ছে খাবারের দাম নির্ধারণ। খাবারের দামের ক্ষেত্রে অবশ্যই আমার একটা ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে এবং এখানে যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটকে আমরা ভেঙে দেব। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর 38তম নির্বাচন হতে যাচ্ছে এবার, আর 1990 সালের পর হচ্ছে দ্বিতীয়বারের মতো। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় এই হামলা শুরু হয়। এক পর্যায়ে কিছু লোক কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে জলকামানের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ সময় কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করতে গিয়ে গণ অধিকার পরিষদের নিবন্ধন বাতিল করে 24 ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শুক্রবার বিকেলে শাহবাগে 3 দফা দাবিতে সংহতি সমাবেশে যোগ দিয়ে বক্তারা বলেন, নূরের উপর হামলার দায় কোনোভাবেই এড়াতে পারেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। একই সাথে জাতীয় পার্টি ও 14 দলকে ফ্যাসিস্টদের দোসর আখ্যা দিয়ে নিষিদ্ধেরও দাবি জানিয়েছেন বক্তারা। মেজবা হাসানের রিপোর্ট।
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক ও তার নেতাকর্মীদের ওপর হামলায় জড়িতদের শাস্তি সহ ৩ দফা দাবিতে এই সংহতি সমাবেশ। দুপুর গড়াতেই একে একে মিছিল নিয়ে যোগ দেন বিএনপি, জামাত ইসলামী সহ স্বৈরাচার বিরোধী আন্দোলনে দীর্ঘদিন একসাথে রাজপথে থাকা সহযোদ্ধারা। সমাবেশে এখনো হামলাকারীরা গ্রেপ্তার নয় কেন প্রশ্ন তুলে বক্তারা বলেন, ভারতীয় আগ্রাসন থেকে এখনো রক্ষা পায়নি দেশ। মৃত মানুষ যেমন ফিরে আসে না, রাজনৈতিকভাবে মৃত ব্যক্তিও রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নাই। বাংলাদেশের বঙ্গোপসাগরের তাবৎ জলরাশি এক রাতে শুকিয়ে যাবে, সেটি যেমন অসম্ভব, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠিক তেমনি একটি অসম্ভব বিষয়। এই ফেসিবাদকে তৈরি করেছিল যারা, সেই জাতীয় পার্টি, সেই 14 দল এখনো আছে, সেই নেতৃবৃন্দেও যারা গত 14, 18 আর 24-এর নির্বাচনে আওয়ামী লীগকে শক্তি জুগিয়েছে, সেই শক্তির বাংলাদেশের রাজনীতি করার কোনো সুযোগ। স্বৈরাচার শেখ হাসিনার মতোই অপরাধী 14 দল ও জাতীয় পার্টি জানিয়ে বক্তারা বলেন, তাদের এই দেশে রাজনীতি করার অধিকার নেই। ভারত, তুমি মানবাধিকার আবদার পাইছ, এই বাংলাদেশে কে সরকারি দল হবে আর কে বিরোধী দল হবে, সেই সিদ্ধান্ত নিবে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারতকে আর নাক গলানোর সুযোগ দেওয়া হবে না। সবাইকে সাথে নিয়ে সচিবালয় ঘেরাও করা হবে এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার গতি থেকে নামানো হবে। সমাবেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনার আমলে সব অপকর্মের বিচার দ্রুত কার্যকর করার আহ্বান জানান বক্তারা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। গত 15 বছর দুর্নীতি, মানি লন্ডারিং, গুম খুনে আওয়ামী লীগ দেশকে ভাসিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। বলেন, আওয়ামী লীগের পরিণতি দেখে শিক্ষা নিয়ে আগামীতে দেশ পরিচালনা করবে বিএনপি। সিলেটের সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের আরেক স্মরণ সভায় ডক্টর আব্দুল মঈন খান বলেন, বাংলাদেশের অর্থনীতির রূপকার ছিলেন সাইফুর রহমান। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নাজিবুর রহমান। মৌলভীবাজারে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বলেন, আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে আবারও ক্ষমতায় আসবে বিএনপি। আমাদের উপর এখন অনেক দায়িত্ব, আমরা যেন আওয়ামী লীগ না হই। আওয়ামী লীগ যেসব কর্মকাণ্ড করেছে, যে দুর্নীতি করেছে, মানি লন্ডারিং করেছে, হত্যা, খুন, গুম, অবিচারে ভাসিয়ে দিয়েছে বাংলাদেশকে, আমরা যেন তাদের এই কর্মকাণ্ড থেকে শিক্ষা নিতে পারি। সিলেটে অন্য আরেক স্মরণ সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় দেশের অর্থনীতিতে বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের অবদানের কথা তুলে ধরেন তিনি। কনজারভেটিভ ছিল বলে অনেকে সমালোচনা করতে পারে, কিন্তু আমি আজকে অকপটে কথা বলছি, সেই কনজারভেটিভ অর্থনীতির পথ অনুসরণ করেছিলেন বলে কিন্তু সাইফুর রহমান সাহেব বাংলাদেশের অর্থনীতিকে একটি দৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। ছাত্র জনতার আন্দোলন কারো একার অবদান নয় জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, জুলাই অভ্যুত্থানের মূল নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা হলাম বাংলাদেশপন্থী, আবার আরেকটি রাজনৈতিক দল ইদানিং শুনে আমাদেরকে বলে ভারতপন্থী দল। ভাই, কি জন্য পন্থী? যারা নিজেরা পন্থী, তারা আবার অন্যকে বলে ওই পন্থী দল। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেন, ডাকসু নির্বাচনে জয়ী হবে স্বাধীনতার পক্ষের শক্তি। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং ভয় ও শঙ্কামুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াতে ইসলামীর পক্ষে ভোটের মাধ্যমে জনগণের রায় দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর ইব্রাহিমপুরে মণিপুর স্কুল অ্যান্ড কলেজের মাঠে জামায়াত আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে শুক্রবার এসব কথা বলেন তিনি। ক্ষমতায় গেলে সমাজের সর্বক্ষেত্রে বঞ্চিত মানুষ হবে তাদের প্রধান অগ্রাধিকার বলেও জানান জামায়াতের আমির। আগামীতে জামায়াত
জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে সরকারি ন্যায্য সুযোগ সুবিধাও যত কম নেওয়া যায় চেষ্টা করবে তার দল বলেও জানান তিনি। নির্বাচিত হলে 5 বছরে একটি নতুন বাংলাদেশ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। আগামীতে বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে যারা নির্বাচিত হবেন তারা সরকারের কোনো প্লট অল্প মূল্যে গ্রহণ করবেন না ইনশাআল্লাহ। একদিকে আমরা বলবো জনসভাকে ইবাদত মনে করি, আরেকদিকে জনসভাকে খেত মারার হাতিয়ারে পরিণত করব। জামায়াত ইসলামীটা করবে। বিএনপি নেতা ইশরাক হোসেনের আন্দোলনে তালাবদ্ধ নগর ভবনে অফিস করেননি অনেকে, কিন্তু তখনও অনেক কর্মকর্তা বাসায় বসে নিজের গাড়ির বিপরীতে জ্বালানি বাবদ অর্থ নিয়েছেন সরকারি কোষাগার থেকে। স্বাভাবিক সময়ের চেয়ে অস্বাভাবিক জ্বালানির বিল করেছেন কর্মকর্তারা, যদিও 40 দিনে একদিনও সিটি কর্পোরেশনে আসতে হয়নি তাদের। তেল নিয়ে এমন তেলেসমাতির খবর জানাচ্ছেন নাজিবুর রহমান। ইশরাক হোসেনের মেয়র পদের জন্য মে মাস থেকে জুন মাসের শেষ দিক পর্যন্ত নগর ভবন ছিল অবরুদ্ধ। বন্ধ ছিল নাগরিক সেবা সহ নগর ভবন কেন্দ্রিক সব কার্যক্রম। তালাবদ্ধ ছিল কর্মকর্তাদের কক্ষ। এরই মধ্যে নিজেদের গাড়ির বিপরীতে নির্বিচারে জ্বালানি নিয়েছেন বেশিরভাগ কর্মকর্তা। এনটিভির হাতে আসা নথিতে দেখা যায় স্বাভাবিক সময়ে মাসে 25 লাখ টাকার জ্বালানি নেন কর্মকর্তারা। আন্দোলন চলাকালীন 40 দিনে সেই জ্বালানি ব্যয় বেড়ে প্রায় অর্ধ কোটি টাকা। 5 আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগ সংশ্লিষ্টতা সহ শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠা তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের আন্দোলন চলাকালীন একদিনও নগর ভবনে আসেননি, কিন্তু জ্বালানি খরচ করেছেন 600 লিটার, যার মূল্য 61,000 টাকা। প্রধান নগর পরিকল্পনাবিদ নিয়েছেন প্রায় 51,000 টাকার তেল এবং প্রধান সমাজ কল্যাণ কর্মকর্তা খরচ করেছেন 560 লিটার তেল। আন্দোলন চলা অবস্থায় ডিএসসিসি প্রশাসকের গাড়ির বিপরীতেও তেল বরাদ্দ হয় 855 লিটার। এসব কর্মকর্তাদের কাজ নগর ভবন কেন্দ্রিক হলেও অফিস না করে জ্বালানি বরাদ্দ নেন তারা। জ্বালানি তেলের এ তালিকা অনুমোদন করেন পরিবহন তত্ত্বাবধায়ক আরিফ চৌধুরী, হিসাব সহকারী নূরে আলম ও তত্ত্বাবধায়ক মামুন উদ্দিন আহমেদ। ব্যাখ্যা দিয়েছেন এমন অসঙ্গতির। আন্দোলনের সময় তো আসলে এই সময় পুরোপুরি হয়তো আমি ওই দায়িত্বটা পুরোপুরি পাই নাই, সই করার দায়িত্বটা পুরোপুরি পাই নাই। আমাদের একজন তত্ত্বাবধায়ক আছে আব্দুল্লাহ আল মামুন, হয়তো উনি করছেন এটা। ওই সময় আমাদের ওই যে আরেক তত্ত্বাবধায়ক ছিল উনি করছেন, কিন্তু জোনালরা অফিস করছে, জোনালরা সচিবালয় রেগুলার অফিস করছে। বাসায় তো থাকেনি, উনি তো মন্ত্র অফিস করছে। উনি বিভিন্ন স্পটে চলে ডিউটি করছে। উনি বিভিন্ন সাইডে যায় পরিদর্শন করছে, মন্ত্রণালয় বসে ডিউটি করছে, ফাইল প্রসেসিং কাজ হয়েছে। অফিসের কাজের বাইরে ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার হচ্ছে কিনা এমন প্রশ্নে খতিয়ে দেখার কথা জানান ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা। এটা আমরা একটু খতিয়ে দেখতে হবে। কর্মকর্তা একটু নিজেরা না, একটা বিষয় হলো যে কর্পোরেশনের সিদ্ধান্ত থাকে যে মাসে অথবা দিনে অনেক সময় হয়ে থাকে যে দৈনিক তেল কতটুকু ব্যয় হবে একটা গাড়ির পেছনে, সেটা থাকে। কাজ না থাকলে যেটা হচ্ছে যে আমি যেটা আগে বলেছি যে কোনো ক্ষেত্রে তাদের ভিজিটের প্রয়োজন হতে পারে। আঞ্চলিক অফিসগুলো তো খোলাই ছিল, কিন্তু তারা অফিসে যায় না, তার কাজের ক্ষেত্রে হয়তো বিভিন্ন কিছু ব্যবহার করতে পারে। আমার দেখতে হবে এটা। চলতি বছর 14 মে থেকে টানা 40 দিন বন্ধ ছিল নগর ভবন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এক্সপেল ডুয়াল অ্যাকশন অ্যারোসলের সৌজন্যে ডেঙ্গু পরিস্থিতির খবর। ক্রমেই বাড়ছে মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় এবার ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। চিকিৎসকরা বলছেন অসচেতনতায় বাড়ছে রোগীর সংখ্যা। জ্বরের উপসর্গ দেখা দিলে নিজে নিজে ওষুধ গ্রহণ না করে হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নেবার আহ্বান তাদের। শুক্রবার পর্যন্ত পাওয়া স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন 130 জন। গেল 24 ঘন্টায় কেউ মারা না গেলেও হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন 158 জন। চলতি বছর 1 জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন 33,467 জন। ডেঙ্গুর মৌসুম শুরু হওয়ায় যথাযথ ব্যবস্থা না নিলে সামনের দিনে পরিস্থিতি আরও অবনতি হবার আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। থাকছি তো সাবধানে, মশি টাঙ্গা হয়েছি, মশার কল ধরাইছি, এরপর হয়েছে। ডাক্তার বলছে যে ওষুধ দিতেছে,
স্যালাইন দিচ্ছি, এই জায়গায় ওষুধ দিতেছে এবং খান, দেখি কী অবস্থা, প্লাটেলেট ভালো হলেই চলে যাবেন। এখনও কমার কোনো সাইন নেই আর কি, পেশেন্ট যেমন ফ্লো থাকে ওরকম ফ্লোই আছে। আর সিমটম বলতে যেসব সিমটম নিয়ে আসে ওরকম সিমটমই, যেগুলো আগে ছিল ওরকম সিমটমই নেমে এসে নিয়ে আসছে। তবে এখনকার পেশেন্টের খেয়াল করেছে যে ম্যাক্সিমাম পেশেন্টেরই আপনার অ্যাসাইটিস প্লুরাল ইনফিউশন বলি আমরা, বুকে পেটে পানি জমা, সেটা অলমোস্ট এখন প্রায় 90 to 95% পেশেন্টেরই আছে আর কি। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। রাজধানীর বাজারে কমেছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে 5 টাকা কমে নাজির শাইল বিক্রি হচ্ছে 80 টাকায়, মিনিকেট 80 থেকে কমে 75 আর মোটা চাল 55 থেকে কমে 50 টাকার আশেপাশে। এদিকে প্রতিদিনই কমা বাড়ার মধ্যে আছে ডিমের দাম। আজ প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে 135 টাকায়। তবে বেড়েছে মুরগি সহ সব ধরনের মাছের দাম। একমাত্র কাঁচা পেঁপে ছাড়া স্বাভাবিকের চেয়ে বাড়তি সবজির দামও। সালেম মালিকের রিপোর্ট। দেশের বাজারে চালের অতিমূল্যের লাগাম টানতে শুল্কমুক্ত চাল আমদানির সুযোগ দিয়েছে সরকার। গত 12 আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে চাল আসছে গড়ে প্রায় 100 ট্রাক। বাজারে আমদানি করা চালের সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে মিনিকেট, বিয়ার 28, নাজির ও মোটা চালের দাম। তবে কেজিতে অন্তত 10 টাকা বেড়েছে পোলাও চালের দাম। পোলাও চালের দাম আগে ছিল 110 টাকা, এখন বর্তমানে 120 টাকা। ইন্ডিয়ান সেল তো আমাদের দেশে ঢুকছে, তো ইন্ডিয়ান সেলটা অনেক দাম কম। ইন্ডিয়ান নাজির সেল আপনার 72 থেকে 75 টাকার মধ্যে এখন বাজার অ্যাভেলেবল হয়ে গেছে। ডিমের দামের উত্থান পতনের মধ্য দিয়ে গেছে গত সপ্তাহ। কখনো 140, কখনো 130 টাকার ডজনে বিক্রি হয়েছে লাল ডিম। শুক্রবার যা বিক্রি হচ্ছে 135 টাকায়। সাদা ছিল 130 টাকা গত সপ্তাহে, লাল ছিল 140 টাকা। এই সপ্তাহে এখন লাল ডিম 135, সাদা ডিম 125। তবে দাম বেড়েছে মুরগির বাজারে। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে গড়ে 10 টাকা, আর সোনালী মুরগিতে 20 টাকা। ব্রয়লার মুরগি আগের লেট আসছিল হলো 60 টাকা, 160 টাকা লেট আসছিল, এখন হলো 70 টাকা। সোনালীর মুরগি আমরা 280 টাকা করে বিক্রি করছি, আজকে আমরা 310 টাকা, 320 টাকা, 300 টাকা এরকম বিক্রি করতেছি। নতুন করে দাম না বাড়লেও এখনও কেজি প্রতি 80 টাকার আশেপাশে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। 20 টাকা বেড়ে 150 টাকার উপরে বিক্রি হচ্ছে কেজি প্রতি মসুর ডাল। আমরা আগে মসুর ডাল বিক্রি করতাম 140 টাকা, আর এখন বিক্রি করতে হচ্ছে 160 টাকা। টমেটো হলো 150 টাকা, 40 টাকা। পটল হলো 80 টাকা, তারপর করলা 100 টাকা, উচ্ছে 100 টাকা। স্বস্তি হলো সপ্তাহের ব্যবধানে বাজারে কিছুটা কমেছে দেশি মাছের দাম। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। প্রবাসের খবর। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে রিয়াদে সৌদি আরব পূর্বাঞ্চল যুব দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রিয়াদ প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ আলী আজগর। সভাপতিত্ব করেন যুবদল সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি শওকত শিকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী। বিশেষ অতিথি ছিলেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, যুব নেতা রহিমুল্লাহ মজুমদার, সুমন চৌধুরী সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও বেগম জিয়ার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সৌদি আরব পশ্চিম অঞ্চলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিক পালিত হয়েছে। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, টিপু সুলতান ও আমিনুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। প্রধান বক্তা ছিলেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি কেফায়েতুল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন গিয়াসউদ্দিন, জহিরুল ইসলাম, মঈন চৌধুরী। অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে হারিস চৌধুরী ফাউন্ডেশন কাতার শাখা। কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, সংগঠনের সভাপতি হাসান আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন আহমেদের উপস্থাপনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জাতীয়তাবাদী ফোরাম কাতারের উপদেষ্টা আব্দুর নূর আজাদ, খসরু মিয়া পঙ্কি, ফাউন্ডেশনের উপদেষ্টা মাস্টার সৈয়দ মাহবুবুর রহমান, সিলেট জেলা জাতীয়তাবাদী ফোরাম কাতারের সহসভাপতি মোহাম্মদ ফয়েজ। খবর শেষ করছি, যাওয়ার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। ডাকসু নির্বাচনের প্রচারে ব্যস্ত প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, বাকেরের সমর্থনে সরে দাঁড়ালেন মাহিন। কাকরাইলে জাতীয় পার্টির অফিসে ফের হামলা, আগুন, নূরের ওপর হামলাকারীদের বিচার দাবিতে সংহতি সমাবেশ। রাজবাড়ীতে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতার, সংঘর্ষে নিহত 1, আহত শতাধিক। আওয়ামী লীগের গুম, খুন ও দুর্নীতির পরিণতি থেকে শিক্ষা নিয়ে দেশ পরিচালনা করবে বিএনপি, মন্তব্য মেজর হাফিজের। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।